আমার নাম ইমতিয়াজ মাহমুদ। আমার বাসা ঢাকায়। আমার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদিতে। আর আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমরা মানুষরা এক এক সময় এক এক ধরনের অ্যাডভেঞ্চারের প্রেমে পড়ে যাই। কখনো কেউ পাহাড়ের চূড়া থেকে পৃথিবীটাতে দেখতে চায়, আবার কখনো সাগরের বুক ছিঁড়ে এপার হতে ওপার যেতে চাই। আমরা আজকে এমন একজন মানুষের সাথে কথা বলছি, যিনি কিনা বাংলাদেশের এক প্রান্ত থেকে নদী হয়ে অন্য প্রান্তে ছুটে চলার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যিনি নীলফামারী হতে কায়াকিং করতে করতে এখন চলে এসেছে কক্সবাজারে, যাবে সদূর সেন্ট মার্টিন। চলুন ওনার সাথে কথা বলে আমরা বিস্তারিত সবকিছু জানি। ওনার এই কায়াকিং এর শুরু থেকে শুরু করে ওনার এই প্রতিজ্ঞার কারণটা কি, সবকিছু একটু জেনে নিই। শুভেচ্ছা আপনাকে। আমি আবিদ মোহাম্মদ মাহি। আপনার পরিচয়টা দিবেন এবং যে আপনার এই কায়াকিং এ আসার কারণটা শুরু করে আমাদের একটু জানাবেন। আমার নাম ইমতিয়াজ। আহ, আমি আহ, বেশ অনেক বছর থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সাথে আছি। তো কায়াকিং এর সাথে আমার পথ চলা শুরু বছর তিনেকের বেশি নয়। আর আমি আসলে বাংলাদেশ তো একটা নদীমাতৃক দেশ। তো মনে হলো যে আমরা আসলে অনেক বেশি জিনিস মিস করতেছি নদী এক্সপ্লোর না করে। তো এখান থেকেই মূলত কায়াকিং করার চিন্তা ভাবনাটা শুরু। আমি 2021 2021-এর দিকে আমি হচ্ছে একটা ছোট্ট অভিযান করি। এটা হচ্ছে সুরমা নদীতে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে আমরা 4 দিনে একটা বড় পথ অতিক্রম করি। তো সেবারই প্রথম কায়াকিং এর চিন্তাটা মাথায় আসে। তো তারপর থেকে আমি একটু একটু করে ঢাকার আশেপাশের বেশ কিছু নদী কায়াকিং করি। সুরমা নদী, পদ্মা নদী, তারপরে কর্ণফুলী, এরকম অনেকগুলা নদী কায়াকিং এর পরে আমি এবারের এই প্রজেক্টটা প্ল্যান করি। আচ্ছা, আপনি এবার কোন জায়গা থেকে শুরু করেছেন এবং কোন জায়গায় শেষ করার পরিকল্পনা নিয়েছেন? আচ্ছা, এবারের আমার প্ল্যানটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তরের নদীপথের যে পয়েন্ট, এটা হচ্ছে তিস্তা নদী, যেখান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটা হচ্ছে নীলফামারী জেলা আর লালমনিরহাট জেলার মাঝখান দিয়ে। আমি যে গ্রামটা থেকে শুরু করি সেই গ্রামটার নাম হচ্ছে দহল গ্রাম। এটা হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পড়ছে। আর এই জায়গা থেকে আমি কায়াক চালিয়ে প্ল্যানটা ছিল নীলফামারী থেকে তিস্তা নদী হয়ে যমুনায় আসব, যমুনায় এসে পদ্মা, তারপরে মেঘনা, তারপরে বঙ্গোপসাগরের সাইড দিয়ে একদম টেকনাফ পর্যন্ত যাওয়া। আচ্ছা, আপনি এত নদী পার হয়ে এখন কক্সবাজারে এসে পৌঁছেছেন। আপনার কক্সবাজারে আসা পর্যন্ত কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে আপনাকে? আহ, আসলে আমার এই রুটটার মধ্যে দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে নদী কেন্দ্রিক, আর একটা হচ্ছে সাগরের কেন্দ্রিক। তো নদী কেন্দ্রিক যেই অংশটুকু, এই অংশটুকুতে আমি বলবো আসলে আমার তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় নাই। আহ, রোদ ছিল অনেক উত্তরবঙ্গ যখন ক্রস করছিলাম। আর হচ্ছে তিস্তা নদী ক্রস করার সময় অনেক জায়গায় পানি অনেক কম ছিল। তো একটু টানা হেঁচড়া করতে হয়েছে। আর হচ্ছে চাঁদপুর পর্যন্ত আমি বলবো যে আমি বেশ বেশ ইজিলি আসতে পারছি, বেশ এনজয় করছি ওই রুটটা। আর চাঁদপুরের পর থেকে যে অংশটুকু, এই অংশটুকুতে আহ, সাগরের পাশে আসার পরে জোয়ার ভাটার একটা ইস্যু ছিল। যে জোয়ার ভাটাটা তখন দিনের মধ্যে আমার টোটাল যে টাইমটা, দিনের আলোর যে সময়টা, এর মধ্যে বড় একটা অংশ হচ্ছে জোয়ার ভাটার কারণে আমি মিস করতেছিলাম। এটা একটা একটা চ্যালেঞ্জ ছিল। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সাগর পাড়ে বাড়িঘর পাওয়াটা একটু মুশকিল। নদীর পাড়ে সবসময় গ্রাম পাওয়া যায়, মানুষ পাওয়া যায়, থাকার জায়গা নিয়ে কোনো অসুবিধা হয় নাই। তো সাগর পাড়ে এসে হচ্ছে থাকার জায়গা নিয়ে আরেকটা অসুবিধায় পড়তে হয়েছে। তো এই দুইটাই চ্যালেঞ্জ ছিল। এছাড়া আমি বলবো যে আমার আজকে কক্সবাজারে হচ্ছে 43তম দিন চলতেছে। তো আমি বলবো যে আমি খুবই ভালোভাবে আসছি। আমি আসলে এত ভালোভাবে আসতে পারবো এটা আমি এক্সপেক্ট করি নাই। আপনি একটা চ্যালেঞ্জ শুরু করেছেন, কায়াকিং করতে করতে আপনার 43তম জেলাতে পৌঁছেছেন। এখন
আ- 43তম দিন, আচ্ছা জেলা 25তম। আচ্ছা, 43তম দিনে এসছেন 25টা জেলা পার করে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে এই কায়াকিংয়ের ভবিষ্যৎটা কেমন? আসলে দেখেন, আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। পার্সোনালি আমি মাউন্টেনিয়ারিং স্পোর্টসের সাথে আসছি বেশ অনেক বছর থেকে। তো মাউন্টেনিয়ারিং স্পোর্টসটা কিন্তু আমাদের দেশ থেকে যারাই এই স্পোর্টসে আসছে তারা কিন্তু অনেক প্রতিবন্ধকতা ফেস করে, কারণ আমাদের দেশে মাউন্টেন নাই। আমাদেরকে নেপাল, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় যাইতে হয়, ছোটাছুটি করতে হয়, যেটা অনেক ব্যয়বহুল। কিন্তু আমাদের দেশে আছে অনেক অনেক নদী। আমাদের যে রিভার সিস্টেম, এটা অনেক ইউনিক একটা রিভার সিস্টেম। কিন্তু আমাদের দেশে সেভাবে কোনো বড় ওয়াটার স্পোর্টস নাই। মানুষের কাছে ওয়াটার স্পোর্টসটা জনপ্রিয় না। তো কায়াকিং এর মতো স্পোর্টসগুলো আসলে মানুষকে প্রকৃতির কাছে নিয়ে যায়। তো ধরেন, আমি যতই বলি যে সেভ নেচার, সেভ রিভার, এগুলা কিন্তু আসলে মুখে মুখে থেকে যায়। কিন্তু আপনি যখন ধরেন নদীতে আসবেন, নদীর কাছে যাবেন, তখন আপনি নদীর যে কন্ডিশন, যে ধরেন নদী দূষণ বলেন, নদী ভাঙন বলেন, বা গভীরতা কমে যাওয়া, এই বিষয়গুলা একদম প্রত্যক্ষভাবে এক্সপিরিয়েন্স করা যায় এই ধরনের স্পোর্টসগুলোর মাধ্যমে। তো আমি বলবো যে কায়াকিং এর মতো স্পোর্টসগুলার অনেক ইম্পর্টেন্স আছে। একটা তো বিষয় থাকেই যে ইউথ জেনারেশনের এখন যে ধরনের এডিকশনের ব্যাপারগুলা, যে মিডিয়া বা স্মার্টফোন বা হচ্ছে ইনঅ্যাক্টিভ লাইফ লিড করা, এই ব্যাপারগুলোতে তো ডেফিনেটলি যে কোনো স্পোর্টসেরই একটা ইম্পর্টেন্স আছে। সম্ভাবনা কথা বাদই দিলাম, ইম্পর্টেন্সের জায়গা থেকেই এটা মানুষের একটা স্পোর্টসের সাথে থাকা উচিত। আর স্পেশালি কায়াকিং এর মতো স্পোর্টসগুলো আমি বলবো যে এগুলাতে মানুষের আসাটা একটু সহজ বাংলাদেশের প্রেক্ষাপটে। আহ, যেহেতু নদী আমাদের চারপাশে আছে। আর ধরেন যে সবার যে শুরুতেই অনেক বড় প্ল্যান করতে হবে তা কিন্তু না। আপনি কিন্তু 2 দিনের প্ল্যান করেও কায়াকিং স্পোর্টসে আস্তে আস্তে ইনভলভ হইতে পারেন। তো এই জায়গা থেকে আমি বলবো যে কায়াকিং এর বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে। আর কায়াকিং এর আরেকটা বড় মজা হচ্ছে যে এটা সবসময় গ্রামগঞ্জ, এই ধরনের রুরাল জায়গাগুলোর ভিতর দিয়ে যায়। তো রুরাল জায়গাগুলোতে খুব একটা ব্যয়বহুল জায়গা না এগুলা। আপনি যদি কক্সবাজার যান, বান্দরবান যান, আপনার অনেক টাকা খরচ হবে। কিন্তু একটা রুরাল গ্রাম, সেখানে আপনি কালচার এক্সপ্লোর করতে পারলেন, মানুষের সাথে কানেক্ট হইলেন। তো এই মানুষের কালচার, মানুষকে এক্সপ্লোর করা, এটার জন্যই আমার মনে হয় যে কায়াকিংটা অনেক বেশি ফান একটা স্পোর্টস বাংলাদেশের প্রেক্ষাপটে। আচ্ছা, আপনি যেহেতু বললেন ইয়তদের জন্য একটা কায়াকিং বিশাল একটা জায়গা। আচ্ছা, আপনার পক্ষ থেকে ইয়তদের জন্য নতুন জেনারেশন যারা আসতেছে, যাদেরকে আমরা জেনজি হিসেবে চিনি, তাদের জন্য আপনার এই কায়াকিং এর মাধ্যমে কি মেসেজটা থাকছে? আচ্ছা, আহ, আসলে ইউথ জেনারেশনকে আমি বলবো যে মানে কায়াকিং না, যে কোনো একটা স্পোর্টসের সাথে সব মানুষের আসলে ইনভলভ থাকা উচিত। কারণ আমাদের ধরেন ফিজিওলজিক্যাল জায়গা থেকে বলি বা সাইকোলজিক্যাল জায়গা থেকে বলি, একটা স্পোর্টসের সাথে যখন একটা মানুষ থাকে তখন তার ন্যাচারালি তার অন্যান্য এডিকশনের জায়গাগুলো কমে যায়। যে ধরেন আপনার স্ক্রিন টাইম কমে যাবে, কারণ আপনি হচ্ছে একটা স্পোর্টসে আছেন। এগুলো কিন্তু ফিজিক্যালি ডিমান্ডিং একটা কাজ। তো এখানে আমি বলবো যে যে কোনো মানুষের সাইক্লিং বলেন, রানিং বলেন, সুইমিং, কায়াকিং, কোনো একটা স্পোর্টসের সাথে থাকা উচিত আমি মনে করি। এটা মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্যই ওর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখনকার দিনে আমাদের আসলে আহ, আসক্ত হয়ে যাওয়াটা কোনো একটা জিনিসে, এটা খুবই ইজি। যে ভিডিও কন্টেন্ট এত বেশি, যে আপনার ধরেন আমাদের পড়ালেখা, আমাদের চাকরি, সব কিছু হয়ে গেছে ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের দিকে অনেক বেশি। আমরা আহ, অনেক প্রোন টু লিড ইনঅ্যাক্টিভ লাইফ। আমাদের লাইফস্টাইলটা এখন এমন। তো এই জায়গায় আমি বলবো যে অ্যাক্টিভলি কোনো একটা স্পোর্টস পার্সু করা খুবই দরকার এখনকার প্রেক্ষাপটে। তো এটার জন্য আমার মনে হয় ইউথ টাইম থেকে নিজেকে ওইভাবে অ্যাডাপ্ট করার থেকে বেটার আর অপশন নাই। ছোটবেলা থেকেই আমার মনে হয় যে যে কারো কোনো একটা স্পোর্টসে চলে আসা উচিত। আচ্ছা, আপনি নদীতে কায়াকিং করছেন। বাংলাদেশের নদীগুলা দেখা যায় প্রায় সব নদীতেই না, অনাব্যতায় দেখা যায়, নব্যতার খুবই অভাব। প্রায় নদী ভরাটের দিকে, নদী ভরাট করে ওখানে
বাড়িঘর করছে অনেকে। তো এইসব নদীর ক্ষেত্রে আপনার কি কোনো মেসেজ নিয়ে কি আপনি বার্তা নিয়ে আপনার কায়াকিংটা করছেন কিনা? আহ, আসলে দেখেন, নদী ভরাট বা অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বা বালি উত্তোলন, এই বিষয়গুলো না এত বড় পরিসরে হয় যে এগুলাতে আসলে আমাদের মতো সাধারণ মানুষের করার কাজ বেশ কম, বেশ সীমিত আমি বলবো। তো এই জায়গা থেকে আমি চাই যে মানুষ যখন নদীতে আসবে তখন নদী নিয়ে কথা হবেই। তো আমি বলবো যে নদীর জন্য আমাদের ভালোবাসাটা বাড়াইতে হবে, নদীতে আসতে হবে। মানুষ নদীতে আসলে ডেফিনেটলি এগুলা আরো বেশি মানুষের নজরে পড়বে। এখন ধরেন যারা এই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, বালি উত্তোলন এগুলোর সাথে যারা জড়িত, তাদের জন্য এটা করা অনেক ইজি, কারণ আমাদের নদীর সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আমরা যারা শহরের মানুষ, আমরা নদীতে যাই না, নদীর কন্ডিশন কি এটার কোনো খোঁজ খবর আমাদের থাকে না। তো দেখা যায় যে যারা এ ধরনের কাজগুলো করে তাদের জন্য এগুলো করা অনেক ইজি। যেখানে ধরেন ঢাকা শহরের মতো একটা জায়গায় আপনি রাস্তার উপরে একটা অবৈধ স্থাপনা নির্মাণ করেন, দেখবেন যে 2 দিনের মধ্যে অনেক নিউজ, অনেক আলোচনা, কারণ এই জায়গায় মানুষ আছে। কিন্তু নদীতে আমরা যাই না, এই কারণে নদীর নিউজগুলোও আসে না। তো এখানে আমি বলবো যে নদী কেন্দ্রিক ভ্রমণটা আরেকটু জনপ্রিয় করা উচিত। আমরা তো ভ্রমণ মানেই আমাদের কাছে যে কক্সবাজার বা হচ্ছে আহ হাওড়ে যাওয়া, তো এই ধরনের পপুলার ডেস্টিনেশনগুলোর বাইরে নদী কেন্দ্রিক ঘোরাঘুরিটা একটু বাড়াইতে হবে। তো তাহলে যেটা হবে যে এই কাজগুলো যারা করে তারা এইভাবে এত ইজিলি করতে পারবে না। আর নাব্যতার যে ব্যাপারগুলা, এগুলা আসলে মানে বাংলাদেশের নদীগুলোর এক এক জায়গায় এক এক সমস্যা। যে আমি যখন তিস্তা নদী পার করছি, কোনো কোনো জায়গায় 5-6 ইঞ্চি পানি। তো নদীর গভীরতা না থাকলে তো আসলে বিভিন্ন ধরনের সমস্যা। আপনার ঢল আসলে বাড়ি ঘরে পানি চলে আসবে, বা আপনি ওই রুটটা ইউজ করতে পারতেছেন না ট্রান্সপোর্টে। আবার ধরেন ঢাকার আশেপাশের নদীগুলা অনেক দূষণ, প্রচণ্ড রকমের দূষিত ওই নদীগুলা। আবার আমি যদি পদ্মা মেঘনার দিকে আসি, প্রচুর ভাঙন প্রবণ, মাইলের পর মাইল ভাঙতেছে। তো এই জিনিসগুলো আসলে অনেক অনেকের জায়গা থেকে আগে আসতে হবে, প্রশাসনকেও আগে আসতে হবে, সাধারণ মানুষকেও আগে আসতে হবে। তো এটা আসলে কারো একার পক্ষে সম্ভব না। ধরেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তারা যদি একটু দায়িত্বশীল হয়, যে বর্জ্য পদার্থগুলো একটু প্রপার ব্যবস্থাপনা করে যদি ফেলে, বা আবার যারা ধরেন ওয়েস্ট ম্যানেজমেন্টে আছে, তারা যদি ডিরেক্টলি নদীকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ইউজ করাটা একটু বন্ধ করেন, তাহলে একটা সুবিধা হয়। আবার যারা ধরে নদী পাড়ের জেলে ভাইয়েরা আছে, তারাও যদি একটু দায়িত্বশীল হয়, তো এটা আসলে সবার আগে আসতে হবে। তো এখানে আমি ওই যে একটা কথাই বলবো যে নদীর জন্য ভালোবাসাটা বাড়াইতে হবে আমাদের। নদী আমাদের এই ভূখণ্ডের প্রাণ, নদী দিয়েই এই ল্যান্ডটা আসলে শেপড। তো নদীর জন্য কাজ সবারই করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহ, আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন কায়াকার সাথে, যিনি বাংলাদেশে একটা চ্যালেঞ্জ দাঁড় করাচ্ছে, যেটা বাংলাদেশে সর্বপ্রথম। এই নদীর প্রতি আমাদের যে ভালোবাসাটা আছে, এটা আমাদের বাড়াতে হবে। তার মূল কথাটাই এটাই। আসলে আমাদের পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। তারপরেও কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় পানির অভাব। গ্রীষ্মকালে কৃষি জমিতে পানির অভাবে চাষ বন্ধ হয়ে যায় অনেক জায়গায়। অনেক জায়গায় হয় লবণাক্ততা। এর কারণ আমাদের নদীর প্রতি যে সচেতনতা, এটা আমাদের অভাব বলে। আমাদের নদীর প্রতি সচেতনতা বাড়াতে আমাদের আসতে হবে নদীর কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আবিদ মাহমুদ।